এই, তোমার ওই দুইটা একটু দাও না, আমি একটু টিপি। আমার কিছু ভালো লাগতেছে না, কি করি ভেবে পাচ্ছি না। তোমার ওই দুইটা টিপলে মনে হয় একটু শান্তি পাবো। আরে তুমি এগুলো কি বলতেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি পারবো না। কেন পারবা না? কি হয়েছে তোমার? আমি ইদানিং লক্ষ্য করতেছি তুমি আমার সাথে সব সময় এরকম করতেছো। ব্যাপার কি আমি বুঝলাম না। তুমি আমার সাথে এরকম করো কেন? এগুলো করলে আমার প্রচুর পরিমাণে ব্যথা হয়, এর জন্য আমি পারবো না। আর আমাদের এখনো বিয়ে হয়নি, আর এগুলো বিয়ের আগে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাসায় যাই। আর এখানে তো থেকে আর কোনো কাজ নেই, তাই আমি বাসায় যাব। তুমি রাগ করছো কেন? আমি এগুলো এমনিতেই বললাম, দেখি তুমি কি বলো এটাই জানার জন্য। আর তুমি তো অলরেডি রাগ দেখিয়ে বাসায় চলে যাচ্ছ। এখন বুঝলাম তুমি মনে হয় আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি কিনা তুমি সেটা ভালো করে জানো। আর যদি কখনো এমন করে বলছো, তাহলে আমি আর তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার তো রাগ করা বন্ধ করো। আর শোনো, কাল রাতে আমাদের বাসায় কেউ থাকবে না। তুমি আমাদের বাসায় আসবে, আর তোমার মন যা চায় তাই করবে। এই তো তুমি লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো। আচ্ছা তাহলে তুমি আজকে বাসায় যাও, আমিও বাসায় যাই। তারপর কাল রাতে আমাদের দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও বাসায় যাও। আমার মার্কেট এদিকে একটু কাজ আছে, আমি কাজটা সেরে বাসায় চলে যাব। আরে ইতি, তুমি এখানে কি করো? আর কিসের জন্য এসেছো? তোমার কোনো কাজ আছে নাকি? থাকলে বলো, আমি কাজটা সেরে দেই। আরে ভাইয়া না, তেমন কিছু কাজ নাই, এমনিতেই আসলাম আর কি। একটা বন্ধু আসবে তো, তাই ওর সাথে দেখা করে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করো। আমার এদিকে আসো, আমিও একটু পর বাসায় যাব। একসাথে যাব কেমন? আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুর সাথে দেখা করে তোমার এখানে চলে আসব, আর একসাথে আমরা বাড়ি যাব। তখন আমি আমার বন্ধুর সাথে দেখা করে আমি আরিফ ভাইয়ের এদিকে আসি। আরিফ ভাইয়াকে দেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর আমরা বাসায় চলে আসলাম। আর তখন আরিফ ভাইয়ের চোখ মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে আরিফ ভাইয়া যেন আমাকে কিছু বলবে, কিন্তু বলতে পারছে না। যাই হোক, আমিও আর শোনার চেষ্টা করলাম না। তার কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসলাম। এই আমি আজকে যাব কি? আমার কিছু ভালো লাগতেছে না। বন্ধুদের সাথে খেলাধুলা করতে গেলাম, ওখানেও ভালো লাগতেছে না, তাই বাসায় চলে আসলাম। আচ্ছা দেখি, বাবা মা নানাদের বাসায় যাইতে চাইলে কিন্তু এখনো যায় নাই, দেখি কি করে। আর বাবা মা বাইরে বের হলে আমি তোমাকে ফোন দিয়ে ডাকবো, কেমন? আচ্ছা ফোন দিও, আমি তোমার ফোনের অপেক্ষায় রইলাম। একটু পড়তে বসলাম, তাও ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। আচ্ছা ঠিক আছে, দেখি বাবা মা কি করে, তারপর আমি তোমাকে ফোন দিয়ে ডেকে নেব। আমারও তোমাকে ছাড়া একটুও ভালো লাগতেছে না। আমি ফোন দিলে যত দ্রুত সম্ভব তুমি চলে আসবা। কিছুক্ষণ পর বাবা মা রেডি হয়ে চলে গেল। আমাকেও ডাকছে, কিন্তু আমি যাইনি, কারণ আমার বিএফ এর সাথে দেখা করব আজকে। তাই বাবা মার সাথে নানাদের বাসায় গেলাম না। আর বাবা মা যাওয়া মাত্র আমি নিলয়কে ফোন দিয়ে আমাদের বাসায় ডাকলাম। আর নিলয়ও কিছুক্ষণের মধ্যেই চলে আসলো। কি ব্যাপার, তোমার বাবা মা গেছে নাকি? আর তোমার বাবা মা না যে থাকলে বলো, আমি এখন চলে যাব। আমি ধরা খেতে চাই না। আরে না না, বাবা মা কিছুক্ষণ আগেই চলে গেল, সেই জন্যই তো তোমাকে ফোন দিয়ে ডাকলাম। আর না হলে তোমাকে কি ডাকি? আচ্ছা তুমি রেডি তো, নাকি আবার বাহানা দেখাবে যে আমি অসুস্থ? আর বাহানা দেখালে কিন্তু আমি বাসায় চলে যাব। হ্যাঁ আমি রেডি, কিন্তু তুমি সেফটি এনেছো কি? সেফটি না আনলে কিন্তু করতে দিব না এগুলো, কারণ এই কাজগুলো সেফটি ছাড়া করলে পরবর্তীতে অনেক সমস্যা হবে। আরে তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে আগে বলনি কেন? আর আমি এখন কোথায় সেফটি পাবো? আর শোনো, কোনো প্রবলেম হবে না, আমি ওটা করব না। এখন তো ঠিক আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করতে পারো। এই কথা বলার সাথে সাথে নিলয় আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর ও আমার উপরে শুয়ে পড়লো। তারপর আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। আর তখন আমার সম্পূর্ণ শরীর শিহরিত হয়ে উঠলো, এবং আমি নিস্তেজ হয়ে গেলাম। এই তোমার এই দুইটা এত বড় কেন? আগে কেউ হাত দিয়েছিল নাকি? আর হাত না দিলে তো এত বড় হওয়ার কথা না। এগুলো তুমি কি বলতেছো? তুমি ছাড়া আর এগুলো আমার হাত দেবে কে? আর শোনো, তুমি আমার এগুলো আরো বেশ কয়েকবার হাত দিয়েছো, তাই বড় হয়ে গেছে। এগুলো তুমি কি বলতেছো? দিতে পারবা না মানে? আমাকে তো সেজন্যই ডাকছো নাকি? আর তুমি যদি এই সময় এরকম করো তাহলে আর কি করার? তুমি আস্তে আস্তে করলেই তো হয়, এত জোরে জোরে করছো কেন? আমার ব্যথা হয়, বোঝো না তুমি? আস্তে আস্তে করো, তাহলে আমি কিছু বলবো না। ওকে ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে করতেছি। আর শোনো, এরপর আর কোনো বাহানা দিতে পারবে না। সব সময় তোমার একটা না একটা বাহানা থাকবে। এই, আমার ঠোঁট দুটো যেন কেমন করে কাঁপতেছে। তুমি আমার ঠোঁট দুটোয় কামড় দিয়ে ধরো না। আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, তুমি তাড়াতাড়ি কামড়ে ধরো। আচ্ছা ঠিক আছে, আমি কামড়াই ধরতেছি। আর তুমি ঠিকমতো শুয়ে থাকো, তাহলে তো কোনো ব্যথা পাও না। বিছানায় শুয়ে নড়াচড়া করলে তো একটু ব্যথা পাবে নাকি? এই, তোমাকে আস্তে আস্তে করতে বললাম।
এই জন্য তুমি এত আস্তে করতেছো কেন? আমি তো কোনো মজা পাচ্ছি না, একটু জোরে জোরে করো না প্লিজ। এই তুমি এরকম করতেছো কেন? একবার বলতেছো জোরে করো আর একবার বলতেছো আস্তে করো। আমি কোনটা করবো একটু বুঝিয়ে বলো প্লিজ। তোমার ইচ্ছা, তুমি যেভাবে পারো সেভাবেই করো, আমি মজা পেলেই হলো। আর একটা কথা, তুমি আজকে সত্যি সত্যি বিয়ে করবা তো? যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর এগুলো তুমি কি বলতেছো? আমি তোমাকে সত্যি বিয়ে করব। তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। তারপর আমরা দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। পরে আমি সকালে ঘুম থেকে উঠে বাসায় চলে আসলাম। আর তখনও ইতি ঘুমিয়েছিল। আমি ওকে কিছু না বলে বাসায় চলে আসলাম। তুমি বাসায় চলে গেছো, আমাকে একটু বলে যাবে না? আমি কত টেনশনে ছিলাম। যাই হোক, তুমি বাসায় গিয়েছো তো? আমি বাসায় আছি আর এখন নাস্তা করতেছি। নাস্তা করে কলেজে যাব। তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাই, তুমিও তাড়াতাড়ি আসো। তারপর কলেজে গিয়ে নিলয়ের সাথে দেখা হলো না। কিছুক্ষণ পর আরিফ ভাইয়ের সাথে দেখা হলো। এই ইতি, কেমন আছো? আমি তোমাকে একটা কথা বলা চাই, কিন্তু বলার সময় পাই না। শুনবে কি? তোমার যদি শোনার ইচ্ছা থাকে তাহলে শোনো, আর যদি না থাকে নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন। কথাই তো বলবেন, আর অন্য কিছু তো বলবেন না, তাই না? যা বলেন নিঃসন্দেহে বলেন, আমি কিছু মনে করব না। সত্য কথা বলতে কি, আমার তোমাকে খুব ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটা এতদিন ধরে তোমাকে বলতে চাইতাম, কিন্তু বলতে পারতাম না ভয়ে। আজ ভয় ভীতু দূর করে বলে ফেললাম, তোমাকে বলে দিলাম। আরে ভাইয়া, আপনি এগুলো কি বলতেছেন? আপনি তো জানেন নিলয় আর আমার সম্পর্কের কথা, তাও এই কথা কিভাবে বলতেছেন? আর নিলয় যদি এই কথা শুনে কি ভাববে বলেন? আরে নিলয় কি ভাববে মানে? ও তো নিজেই একটা ভণ্ড। আজ কলেজ আসে নাই কেন জানো? ও তো আজকে একটা অন্য মেয়ের সাথে দেখা করতে গেছে, সেজন্য আজকে কলেজে আসেনি। না, আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো বা নিলয়ের কোনো সমস্যা আছে, তাই ও কলেজে আসে নাই। আর অন্য মেয়ের সাথে দেখা করতে যাবে না জীবন গেলেও। সেটা আমার থেকে আপনি বেশি জানেন না। খুদাই আমার সাথে কোনো মিথ্যা কথা বলবেন না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ও মেয়ের সাথে দেখা করতে গেছে, তখন তো বিশ্বাস হবে নাকি? আচ্ছা চলেন দেখি নিলয় কোন মেয়ের সাথে কথা বলে, আমিও দেখি আসি। কিছুক্ষণ পর আমরা একটা হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম নিলয় একটা মেয়ের সাথে কথা বলতেছে। তখন আমি কিছুই না বলে কান্না করতে করতে বাসায় চলে আসলাম। এবার কাজ হয়ে গেছে। এই মেয়ে তো এখন নিলয়কে প্রচুর পরিমাণ ঘৃণা করবে। আর ঠিক এই মুহূর্তে আমি আমার বাড়ি থেকে আমার জন্য বিয়ের আলাপ নিয়ে যাব, আর তখন ইতি কোনো না ভেবেই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। নিলয় আমার সাথে এমনটা করলো কেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। ও তো আমাকে সত্যি সত্যি ভালোবাসতো, তাহলে অন্য মেয়ের সাথে কেন কথা বলবে? কিছুক্ষণ পর নিলয় আমাকে ফোন দিল। আমি ফোন রিসিভ করে ওকে গালি দিতে থাকি। আরে তুমি আমাকে এভাবে গালি দিতেছো কেন? আমি কি করলাম আবার? আর তুমি পাগল হয়েছো নাকি? ফোন রিসিভ করে আমায় গালি দিচ্ছ? তুমি সেদিন কলেজে আসার কথা বলে আর কলেজে না এসে হসপিটালে গেছো একটা মেয়ের সাথে দেখা করতে। তুমি মনে করেছো আমি কিছু জানি না? আমি সব দেখে ফেলেছি। আরে তুমি এগুলো কি বলতেছো? আমি তো সেদিন কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তখনই মা অসুস্থ হলে আমি মাকে হসপিটালে নিয়ে গেলাম। আর ওখানে যে মেয়েটার সাথে কথা বলতে দেখেছো, ওটা মার নার্স, আর সেজন্য আমি ওর সাথে কথা বলতেছিলাম। আর হ্যাঁ, এই কথাগুলো তোমাকে কে বলেছে যে আমি অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম? না, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। তোমার বন্ধু তাহলে কিভাবে জানলো যে তুমি অন্য মেয়ের সাথে দেখা করতে গিয়েছো? তোমার বন্ধু তো আমাকে ওখানে নিয়ে গেছে। আমার বন্ধু মানে আরিফ নাকি? ও আবার তোমাকে এসব বলতে যাবে কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। আর শোনো, সত্যি আমি হসপিটালে মাকে নিয়ে গিয়েছিলাম। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে এখন হসপিটালে চলো। আমি আমার মাকে দেখিয়ে আনছি। আমার বিশ্বাস হয়েছে, কিন্তু তোমার বন্ধু আমাকে সেদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি মুখের উপর না করাতে তোমার বন্ধু আমাকে এসব বলেছিল। আজকে আমি ওকে সত্যি সত্যি মেরে ফেলবো। ও আমার নামে এরকম বলতে পারে না। আর আমি ওর কি এমন ক্ষতি করেছিলাম যে ও আমার নামে এসব বলেছে? আজকে আমি ওকে মেরে ফেলবো। হইছে, মাস্তানি করা লাগবে না। কে কি বলে বলুক, আমি তো তোমাকে ভালোবাসি নাকি? আর ঝামেলা করার দরকার নেই। পরে একদিন আরিফ ভাইকে সব বুঝিয়ে বলবা, তাহলে সব ঠিক হয়ে যাবে। শুধু একদিন তোমার সাথে দেখা হয় নাই, তাতে এরকম? আর শোনো, তোমাকে কে কি বলে বলুক, তুমি কারো কথায় কান দিবা না। আচ্ছা তাহলে থাকো। আমি মার ওষুধ নিয়েছি, এখন মাকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আর কালকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া লাগবে। কি বলেছি শুনতে পেয়েছো তো, নাকি আবার বলা লাগবে? আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি মাকে দেখে আসো। কাল আমাদের কলেজে দেখা হবে, ওখানে সব কথাবার্তা বলবো। এই, তুই আমাদের বাসায় আজকে আসবে কিনা সেটা আগে বলো। তুমি যদি আজকে না আসো তাহলে আমি আর তোমার সাথে কথা বলবো না।
আরে হ্যাঁ যাব। তুমি এত অস্থির হয়ে আছো কেন? আমি বলেছি তো আজকে দেখা করতে যাব, তাও এত কথা বলছো কিসের জন্য? তোমার কথা একদমই আমার বিশ্বাস হয় না, কারণ তুমি প্রায় প্রতিদিন আসতে চাও কিন্তু আর আসো না। এভাবে প্রতিদিন আমাকে ফাঁকি দাও, তাই আমার বিশ্বাস হয় না। আজকে সত্যিই যাব। আর শোনো, তুমি ঘুমিয়ে যাবা না কিন্তু। আমি বেশি দেরি করব না, গিয়ে শুধু তোমার সাথে দেখা করে চলে আসব। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর শোনো, তুমি ভালোভাবে সেজে গুজে এসো। সেজে গুজে আসবো মানে? তার মানে আমাকে এমনিতে দেখতে ভালো লাগে না তোমার, তাই আমাকে সেজে গুজে আসতে বলছো? আমি আর যাব না, যাও তুমি কার সাথে দেখা করতে যাবে করো। আরে তুমি এভাবে রাগ করতেছো কেন? আমি এমনিতেই বললাম তোমাকে সেজে গুজে একটু আসতে, আমি দেখবো তাই। আর তুমি এগুলো কি বলতেছো? আমি বুঝতে পারতেছি না। তুমিই তো বললা সেজে গুজে আসতে, তার মানে আমি এমনিতে দেখতে সুন্দর না, তাই তুমি আমাকে সেজে গুজে আসতে বললা। যাও, আমি আর তোমার সাথে দেখা করব না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি সেটা মনে করো। আর তুমি এমনিতেই আসো, আর তোমাকে এমনিতে দেখতে খুব সুন্দর লাগে। হুম, এখন ঠিক আছে। এখন তো লক্ষ্মী ছেলের মতো কথা বললে। আগে তো আমাকে মনে কিভাবে কি বললা আমি নিজেই বুঝতে পারতেছি না। অত সব কথা বাদ দিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার সাথে দেখা করব। আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমি রেডি হয়ে থাকো। আমি যাব আর আসব। কিছুক্ষণ পর আমি রাকিবের বাসায় চলে গেলাম। তারপর গিয়ে দেখি সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমার তো মাথা গরম হয়ে গেল, তার বন্ধুদের ডাকছে আবার আমাকেও ডাকছে। এটা কি রকম ব্যবহার? যাই হোক, আমি মাথা ঠান্ডা করে তাদের সাথে একটু কথা বলে বাসায় চলে আসলাম। আমি কত কিছু আশা করেছিলাম যে আমরা দুজনে কথা বলবো, রোম্যান্স করব, তারপর আড্ডা দিব, কত কথা বলবো। আর শালা বন্ধুরা তার মাঝে পানি ঢেলে দিবে। আজকে রাকিব আগে ফোন দেখ, তারপর দেখাবো মজা। কত ধানে কত চাল সেটা আজকে বুঝিয়ে দেব। এই তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন? ওরা তো কিছুক্ষণ পর চলে যেত। তাহলে তুমি এত রাগ দেখিয়ে চলে যাওয়ার মানে কি? মানে কি? মানে হলো আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি তোমার বন্ধুদের নিয়ে থাকো, আর আমার এখানে ফোন দিও না। এই তুমি এত রাগ দেখাচ্ছ কেন? আমি কি করব? ওরা অনেক দিন পর এসেছে, কি ওদের সাথে একটু আড্ডা না দিলে কি ভাববে বলো? সেজন্য একটু ওদের সাথে আড্ডা দিলাম। এখন থেকে তুমি ওদের সাথেই আড্ডা দিবে, আর আমার এখানে ফোন দিও না। এবং আমার এখানে ফোন দিলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আর ওদের সাথে কথা বলবো না, শুধু তোমার সাথে কথা বলবো। এখন রাগ করিও না প্লিজ। আমি কত কিছু আশা করে গেলাম যে আমরা কথাবার্তা বলবো, তোমাকে অনেক দিন ধরে দেখিনি, আমাদের দেখা হবে, তারপর আমাদের একটু রোম্যান্স হবে, কথাবার্তা হবে, আড্ডা দিব, কত কিছু ভেবে গেলাম। কিন্তু তাদের মাঝে তোমার তোমার বন্ধুরা সব কিছুতে পানি ঢেলে দিল। আর তুমি আমাকে একটু ফোন করে বলতে পারতে যে আমার বন্ধুরা এসেছে, তুমি একটু দেরি করে আসো, তাহলে তো আমি একটু দেরি করে আসি। আর তুমি তো কিছু বললে না, তাই আমি সঠিক সময়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে এরকম ভুল আর হবে না। তুমি রাগ করিও না প্লিজ, আমার সাথে একটু কথা বলো। তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে না, প্লিজ। আর রাগ করে থাকিও না। ওকে, ঠিক আছে, আর রাগ করব না। যা হবার তা তো হয়ে গেছে, আর এখন বলে কি লাভ? আর শোনো, আমাদের আর কোনো দেখা হবে না। আমি কালকে আমার মামাদের বাসায় চলে যাব, ওখানে 1-1.5 মাস থাকবো। এমনি ফোনে শুধু কথা হবে, আর দেখা হবে না। এগুলো তুমি কি বলতেছো? আমাদের আর দেখা হবে না মানে? তাহলে আমার মনের সব আশা আকাঙ্ক্ষা শুধু স্মৃতির পাতায় লেখা থাকবে নাকি? আরে, আমাদের তো কথাবার্তা হবে। তাহলে তুমি এরকম করতেছো কেন? এরকম না যে আমাদের আর কথাবার্তা হচ্ছে না, দেখা হচ্ছে না, এরকম তো না। কথাবার্তা তো আমাদের হবেই। আচ্ছা ঠিক আছে, তুমি প্রতিদিন ফোন দিও, কিন্তু আর যদি ফোন না দাও তাহলে আমি তোমার মামার বাসায় চলে যাব তোমার সাথে দেখা করতে। ওকে, ঠিক আছে, আমি ফোন দেব, তুমি কোনো চিন্তা করিও না। আর আমার মামার বাসায় আসার দরকার নেই, আমি ফোন দিব, যাও। আচ্ছা ঠিক আছে, ফোন দিও। আর আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো কিন্তু। তারপর আমাদের 2-1 দিন কথা হওয়ার পর আর আমাকে রত্না ফোন দেয় না, আর আমি ফোন দিলে ফোন ধরে না। আর আমি দিন দিন যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া ঠিকমতো করছি না, পড়াশোনা করছি না, সবসময় ওর কথা ভাবি আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। কিন্তু ঘুরে বেড়াই কী লাভ? ও তার ফোন দিচ্ছে না। তাই আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওকে যতই ভুলে যাওয়ার চেষ্টা করতেছি ততই আরও বেশি মনে পড়তেছে। কি করব নিজেই বুঝতে পারতেছি না। কি রে রাকিব, তোর কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। সব সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, খাওয়া দাওয়া ঠিক মতন করিস না, পড়াশোনা করছিস না, কি ব্যাপার তোর? আরে না, তেমন কিছু না, একটু টেনশনে আছি। আর খাবার রুচি নাই, তাই খাচ্ছি না।
2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। খাওয়ার রুচি নেই ঠিক আছে, সেটা কিন্তু তুই পড়াশোনা করছিস না কয়েকদিন যাবত, তার মানে কি? এভাবে করতে থাকলে তো তুই তো ফেল করবি, তখন আমাদের মান সম্মান কোথায় থাকবে? আর তোর কি হয়েছে সেটা আমাকে খুলে বল, আমি দেখি কি করা যায়। আরে মা, তেমন কিছু না। কই কি হয়েছে? এমনিতে পড়াশোনা করতে মন চায় না, তাই করি না। আজকে থেকে পড়াশোনা করব। শোন, আমি হলাম তোর মা, আর সন্তানের কিছু হলেই মা সেটা আগে জানে। তুই আমার কাছে কিছুই লুকাস না, সব কিছু খুলে বল। তুই মনে করছিস আমি তোর ভাবসাব কিছুই বুঝি না? না হলেও তো তোর কিছু হয়েছে, সেজন্যই তুই এমন করতেছিস। আগে তো কখনো এমন করছিস না, সবসময় পড়াশোনা করতিস, ঠিক মতন খাওয়া দাওয়া করতিস, সময় মতো হাসি খুশি থাকতি। আর এখন সব কিছু তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমায় বল তো কি হয়েছে তোর? আরে না, তেমন কিছু না। আমি আমার এক বান্ধবীর সাথে প্রেম করতাম, সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই একটু মন খারাপ। মা, ওখানে আমার কোনো দোষ ছিল না। হঠাৎ করে কিভাবে কথা বলা বন্ধ করে দিল আমি বুঝতে পারতেছি না, তাই আর কি একটু মন খারাপ। শোন বাবা, তুই পড়াশোনা কর, ক্যারিয়ার গঠন কর, দেখবি ওর চেয়ে ভালো মেয়ে তোর পেছনে ঘুরবে। আর ওই মেয়ের কথা বাদ দিয়ে এখন সব কিছু চেঞ্জ করে ফেল। পড়াশোনা করো ঠিক মতন, খাওয়া দাওয়া করে দেখবি এমনিতেই সব ঠিক হয়ে গেছে। এখন থেকে ওটাই করব। বেকার অন্য মানুষের কথা চিন্তা করে কি লাভ? সে সে তো আমার কথা চিন্তা করে না, আর আমি কেন তার কথা চিন্তা করব? তারপর সব কিছু বাদ দিয়ে এখন আমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছি। কিছুদিন পর আমাদের এইচএসসি পরীক্ষা হলো। তারপর আমি ভার্সিটিতে পড়ার জন্য কোচিং করতে শহরে আসলাম। সেখানে এসে কয়েকদিন যাবৎ খুব ভালোই কাটছিল, আর আমার পড়াশোনা খুব ভালো চলছিল। তারপর হঠাৎ করে একদিন আমার সাথে দেখা হয়। এই, তুমি কেমন আছো? আর এখানে কিসের জন্য এসেছো? এখানে তুমি কি ব্যাপার? আগে তো তোমাকে এখানে দেখিনি। এই, তুমি কথা বলতেছো না কেন? আমি মিথ্যাবাদীদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, আর এখন কোনো মিথ্যাবাদীর সাথে কথা বলে পরে ধোকায় পড়তে চাই না। আচ্ছা ঠিক আছে, থাকো, আমার দেরি হয়েছে, আমি চলে যাব। এই, তুমি এরকম করছো কেন আমার সাথে? কি হয়েছে সেগুলো শুনবে তো ভালো করে, তারপর আমাকে মিথ্যাবাদী বলো। আমার কোনো কথা না শুনে তুমি এরকম বলতে পারো না। আমি জানি তুই কোনো একটা বাহানা তৈরি করে আমাকে শোনাবে, অথচ আমার শোনার টাইম নেই। আমার দেরি হয়েছে, আমি চলে যাব। একটু সাইডে আসো, আমি তোমাকে সব কিছু খুলে বলতেছি। আমি যেদিন মামার বাসায় গিয়েছিলাম, তার 2-1 দিন কথা বলার পর মামি আমাকে তোমার সাথে ফোনে কথা বলতে দেখে ফেলে এবং আমার ফোনটা কেড়ে নেয়। তারপর আমার বাড়িতে বাবা মাকে সব কিছু বলে দেয়। কিছুদিন পর বাবা মা এসে আমাকে পড়াশোনা করার জন্য এখানে ভর্তি করিয়ে দিয়ে যায়। আর আমার কাছে কোনো মোবাইল নেই, ফোন নাম্বারও নেই, তাই আমি তোমার কাছে আর কোনো ফোন দিতে পারিনি। আর তুমি মনে করেছিলে আমি তোমাকে এমনিতেই ফোন দেইনি। আমি মনে হয় তোমাকে ভুলে গিয়েছি, এটাই ভাবছিলে না? আমি জানতাম তুমি এরকম একটা বাহানা তৈরি করবা, আর সেটা আমাকে শোনাবা। আমি এখানে তোমার বাহানা শুনতে আসি নাই, আমি আমার কাজ করতে এসেছি। এখন আমি চলে যাব, বাই। আমি আমার সব কথা বললাম, এখন আর তুমি বিশ্বাস করলে করো, না করলে নেই। আমি আর কোনো কিছু আমার আর কোনো কিছু বলার নেই। আর তুমি এরকম চেঞ্জ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। চেঞ্জ তো মূলত তোমার কারণেই হওয়া। তোমার ইগনোর, অবজ্ঞা, এগুলোর জন্য আমি চেঞ্জ হয়ে গেছি। আর কতদিনই বা তোমার জন্য কষ্ট করে থাকতাম, তাই নিজেকে একটু চেঞ্জ করে নিয়েছি। খুব ভালো ডিসিশন নিয়েছো। এদিকে একটা মেয়ে তোমার জন্য মরে যাচ্ছে, আর তুমি এরকম করে বলতেছো? আমি কোনো রকম ভাবে মেনে নিতে পারতেছি না। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি বিশ্বাস করলে করো, না করলে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চলে যাব। আমার দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তুমি আমার কথা চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দাও, পরবর্তীতে তোমার জন্য ভালো হবে। তারপর আমি বাসায় যাওয়ার পর কিছুক্ষণ চিন্তা করে দেখলাম আসলে সত্যি মেয়েটা আমাকে ভালোবাসে, কিন্তু আমি এরকমটাও তার সাথে করতে পারি না। যাই হোক, এর আগে তাকে এগুলো কিছু বলা যাবে না। আমার পরীক্ষাটা আগে হোক, তারপর দেখি কি করা যায়। আর যদি পরীক্ষার আগে ওর সাথে কথা বলা শুরু করি তাহলে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তাই পরীক্ষার পর দেখি কি করা যায়। তাকে কিভাবে এত চেঞ্জ হয়ে গেল আমি কিছুই বুঝতে পারতেছি না। যে ছেলে একদিন কথা না বলে থাকতে পারতো না, আর সে আমার সাথে কথাই বলতে চায় না। যাই হোক, আমিও দোয়া করি সে ভালো থাকুক, ভালো কিছু করুক। যাই হোক, আমরা দুজন তো বর্তমানে একই শহরে থাকি, সব কিছু ঠিক করে নেওয়া যাবে। এখন আমি আমার মতো থাকি, ও ওর মতো থাকুক, এটাই ভালো হবে। আর আমার পরীক্ষা শেষ হলে আমি ওকে গিয়ে সব কিছু বলে দিব। ভালোবাসায় মান অভিমান সব কিছুই থাকবে। তার জন্য এইটা না যে তুমি অপর পার্সনকে বা তোমার ভালোবাসার মানুষকে দোষারোপ করবে। তার পরিস্থিতি, তার সব কিছু তুমি পর্যবেক্ষণ করে দেখো।
সে তোমাকে সত্যিই ভালোবাসে। তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তো আর ভালোবাসেনি। তার পারিবারিক সমস্যা হতেই পারে। একটা মেয়ের বাসায় সবসময় সমস্যা লেগেই থাকে, কারণ মেয়ের বাসায় সবসময় সন্দেহটা বেশি হয়, তাই মেয়ের বাসায় সবসময় ঝামেলাটা অনেক বেশি হয়। আর সেটা যদি একটা ছেলে হয় তুমি বোঝার ক্ষমতা না রাখো, তাহলে হয়তো তুমি তাকে ভালোবাসতেই পারো নি। আর হ্যাঁ, ভালোবাসায় একটু সন্দেহ থাকবে, না হলে ভালোবাসাটা এত গভীর আর এত সুখময় হতে পারে না। ভালোবাসাটা সন্দেহ স্বাভাবিক। এখানে সন্দেহের মাধ্যমে তুমি যে তোমার ভালোবাসাটা শেষ করে দিবা, এটা অস্বাভাবিক। তুমি চেষ্টা করো তুমি ভালোবাসাটাকে টিকিয়ে রাখার। এই শোনো না, আমাকে একটু আদর দাও না। কতদিন ধরে তোমার আদর পাই না, প্লিজ এবারের মতো আর বাহানা বানাইও না। না, আমি পারবো না, আমার খুব লজ্জা লাগে। আর আমি তোমার সাথে দেখা হলে সব সময় জড়িয়ে ধরতে চাও, আদর পেতে চাও। এটা কোন ধরনের অসভ্যতা বুঝলাম না। এটা তুমি কি বলতেছো? এটা অসভ্যতামি হবে কেন? আমি আমার প্রেমিকার কাছ থেকে একটু আদর পেতে চাই, আর এটা কিভাবে অসভ্যতামি হয়? এখন তুমি বলো, তুমি আমাকে আদর দিবা কিনা? হুম, আদর তো দিব, কিন্তু এখন না। সব আদর দিব বিয়ের পরে। বিয়ের পরে তোমার যেটা মনে চায় তুমি সেটা করবে, জড়িয়ে ধরতে পারবে, আদর করতে পারবে, আরও তোমার যা মন চায় তাই করতে পারবে। কিন্তু এখন কিছুই করতে দেব না। আচ্ছা ঠিক আছে তাহলে বাই। আমার তো আর মনের মতো দুঃখ বোঝার কোনো মানুষ নাই, কার সাথে আর কথা বলবো? আচ্ছা ঠিক আছে, অত ঢং দেখাতে হবে না। আর তুমি আমাকে ম্যাচের পাশে যে পার্কটা আছে ওখানে বিকেলে আসি, ওখানে আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিকালে বেরিয়ে পড়বো, আর তুমিও তাড়াতাড়ি চলে আসিও। এ কথা বলে কিছুক্ষণ পর আমিও আমার এক বন্ধু সহ আমরা বেরিয়ে পড়লাম। আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হলো, তারপর আমরা দুজনই পার্কের দিকে যেতে লাগলাম। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার বন্ধুকে কী জন্য নিয়ে যাচ্ছি সে নিজেই জানে না। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস আর কি করতে যাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে ডাকলি আর আমি যাচ্ছি, কিছু তো আছে নাকি সেটা বল আগে, দেখি আমার পছন্দ হয় কি না। আরে আয়, দেখবি অনেক মজা পাবি। আর ওখানে মজার জিনিস না থাকলে তোকে আমি আর ওখানে কি নিয়ে যাই? ওখানে অনেক মজার মজার জিনিস আছে, তুই গেলেই টের পাবি। আরে তাও একটু বল না, আমার আম্মু ফোন দিয়ে শুনতে যাচ্ছে আমি কোথায় আছি আর কি করতে যাচ্ছি। আর আমি আবার আমার আম্মুকে মিথ্যা বলি না, তাই একটু বল প্লিজ, আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। আরে আমরা একটা পার্কে যাচ্ছি একটা মেয়ের সাথে দেখা করতে। আমার প্রেমিকা যেন আমার সাথে কি কথা বলে সেজন্য আমাকে ডাকছে। আর আমি একা এত আসতে পারি না, সেজন্য তোকে একটু সাথে আনলাম। তুই আন্টিকে ফোন করে বল আমরা খেলতে যাচ্ছি। আরে শালা, তুই মেয়ের সাথে দেখা করতে যাবি? আমাকে আগে বলবি না? আমি একটা মেয়ে আনতাম, আর আমি এখন সিঙ্গেল ছেলেটা, এখানে কি করব? শুধুই কি হাওয়া বাতাস খাবো নাকি? আমি যাব না, তুই একা যা। আরে বন্ধু, তুই এমন করিস না প্লিজ। তোর যখন যা খেতে ইচ্ছে করবে তখন তুই তাই খাবি আর ঘুরে বেড়াবি। আজ আর যত টাকা লাগে আমি দেব, তুই তবু এমন করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আর আম্মুকে ফোন দিয়ে বলি যে আমরা একটু খেলতে যাচ্ছি। আর যদি আম্মুকে ফোন করে না বলি, আম্মু তো আবার রাগ করবে। তারপর আমরা দুজন কথা বলতে বলতে পার্কে পৌঁছে গেলাম। গিয়ে দেখি তার প্রেমিকা এখনও, মানে রাকিবের প্রেমিকা এখনও আসে নাই। আমরা তার জন্য অপেক্ষা করতেছি কখন যে আসবে। অতঃপর অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর রাকিবের প্রেমিকা চলে আসলো, আর তারা কথা বলতে লাগলো। আর তখন আমি একটু সাইডে গিয়ে বসলাম। কি হয়েছে তোমার? এই এতটুকু জায়গা আসতে এত সময় লাগে নাকি? তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, তবুও তোমার আসার খবর নেই। এতক্ষণ মেসে কি করলে শুনি? আরে আমি এখানে তোমার দেখা করতে আসব, একটু রূপচর্চা করতে হবে না? আর এমনিতেই আসলে কেমন দেখা যায় না একটু, তাই আর কি রূপচর্চা করে আসলাম। আমার সাথে দেখা করতে তোমার রূপচর্চা লাগবে কেন? না আমাকে ভালোবাসো না, না অন্য কাউকে ভালোবাসো এখন তার জন্য এখানে রূপচর্চা করে আসলে? আমি তো তোমাকে এমনিতেই ভালোবাসি, তোমাকে রূপচর্চা করতে হবে কিসের জন্য? আরে তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি একটু রূপচর্চা করে বের হলাম যে তোমার ভালো লাগবে, আর তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। তাহলে থাকো, আমি চলে যাই, তোমার সাথে আর কখনো দেখা করতে আসবো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবে না? তুমি এখন এখানে আসো। আর তোমার ওই কথাটা মনে আছে তো, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? আমার সব মনে আছে, এখানে তো আর কথাবার্তা বলা যাবে না। তাই আমরা একটু তাইলে আমরা একটা রুম নেই, ওখানে গিয়ে কথাবার্তা বলি। আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা ম্যানেজারের কাছে যাই, গিয়ে একটু রুম নেই, তারপর দেখি কি করা যায়। এই তোমাকে কি একটু জড়িয়ে ধরতে পারি নাকি
আবার পারবো না যে তোমার এখনো সমস্যা আছে। তোমার সমস্যা থাকলে বলো, আমি কিছু করব না। আরে না, কোনো সমস্যা নেই। আজ তোমার মন যা চায় তাই করতে পারবে, বুঝেছো? আজ আমি আর তোমায় কোনো বাধা দিব না। কথা বলে সাথে সাথে রাকিব আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো এবং অনেক আদর দিতে লাগলো। আমি কি করব বুঝতে পারতেছি না, আর আমার শরীর শিহরিত হয়ে উঠছিল। তখন আমি একদম নিঃশব্দ হয়ে তার আদর গ্রহণ করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার নিজের মধ্যে ফিরে আসলাম। আমার খুব লজ্জা লাগতেছে, এগুলো বিয়ের আগে কিভাবে সম্ভব আমি বুঝতেছি না। তুমি একটু বোঝার চেষ্টা করো, বিয়ের আগে এগুলো করলে কি হবে আমাদের। আমার খুব লজ্জা লাগতেছে, প্লিজ তুমি আমাকে ছাড়ো। আরে আমি তো তোমার সাথে তেমন কিছু করি নাই যে বিয়ের আগে এগুলো করলে সমস্যা হবে। আর আমি জাস্ট তোমাকে একটু জড়িয়ে ধরে আছি, এতেই কি সব সমস্যা হবে? আর যদি তোমার সমস্যা হয় তাহলে থাক, জড়িয়ে না ধরি। তারপর আমরা দুজন ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসলাম এবং আমরা ফুচকা, চটপটি, নানা রকম খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। অতপর ও তার মেসে চলে গেল আর আমি আমার বাসায় চলে আসলাম। কিরে বন্ধু, তোরা দুজন রুমের ভিতরে গিয়ে কি করলি? তুই একটা জিনিস রে ভাই, হুট করে একটা মেয়েকে রুমের ভিতর নিয়ে গেলি আর আসার খবর নেই। ওখানে কি করলি আমাকে একটু বল। আরে কই তেমন কিছু না, এমনিতেই কথা বলার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের ঝগড়া হয় আর আমরা কথা না বলে চলে আসি। শোন, তুই আমাকে মিথ্যা বলিস না, আর যদি মিথ্যা বলিস তাহলে আমি আন্টিকে সব বলে দেবো যে তুই কার সাথে কি করতে গিয়েছিস। আরে তোকে সত্যি বলতেছি, আমি তোকে মিথ্যা বলে কি করব? আর সত্যি না বলে তোকে কি করব? তুই তো প্রাণের বন্ধু। এরপর ওকে আবল তাবল অনেক রকম কথা বলে কাটিয়ে দিলাম আর বললাম যে শোন, আমাদের পরীক্ষা আসছে, পড়াশোনায় মনোযোগ দে। আর ভালো রেজাল্ট হলেই আমাদের একটা করে ভালো চাকরি হবে আর তখন অনেক মেয়ে নিয়ে ঘুরতে পারবি। এখন এসব চিন্তা করিস না, পড়াশোনায় মনোযোগ দে, তাহলে তোর ভবিষ্যৎ ভালো হবে। কিছুক্ষণ পরে আমরা বাসায় পৌঁছে গেলাম। কি রে রাকিব, তোর ব্যাপার কি? আজকে দেখি তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে। কোথায় গিয়েছিলি নাকি যে এত খুশি হয়ে বাড়ি ফিরলি? আরে না, কোথাও না, এমনিতে একটু পার্কে গিয়েছিলাম, তাই একটু মন ভালো আর কি। ওখানে গিয়ে একটা পুরনো বন্ধুর সাথে দেখা হইলো, তো তাই আর একটু খুশি। আরে কি বলিস, তোর বন্ধুকে আমাদের বাসায় ডেকে আনলেই হয়, একটু খাওয়া দাওয়া করে যেত। তুই তো সবার বাসায় যাস না আর আমাদের বাসায় কাউকে আনিস না, এটা কেমন ব্যবহার তোর, বুঝলাম না। আরে মা, তেমন মনের মতো বন্ধু না, জাস্ট স্কুল ফ্রেন্ড ছিল, তাই আর কি কথাবার্তা বলে চলে আসলাম, সেই জন্য ডাকি নাই। আর না হলে ডেকে আনতাম। এ কথা বলে আমি আমার ফোনটা বিছানায় রেখে গোসল করতে গেলাম। আরে তখনই মনে হয় রত্না ফোন দিয়েছিল আর সে ফোনটা মা ধরে নিয়েছিল। এখন যে আমার কি হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। এই, তুমি বাসায় গেছো না? নাই যাওয়া, আমার খুব ভয় লাগতেছে। আর আমি ভাবছিলাম তুমি ফোন দিবে বাসায় গিয়ে, কিন্তু এখনো ফোন দাও নাই। সেজন্য আমি অপেক্ষায় থাকতে থাকতে তোমাকে ফোন দিলাম। এখন কি বাসায় আছো? হ্যাঁ মা, আমার গুণধর ছেলে বাসায় পৌঁছেছে আর এখন গোসল করতে গেছে। আর তুমি কি বলতেছো মা, যে আমার ছেলের সব খবর নিচ্ছ? তার মানে একটু আগে রাকিব তোমার সাথে দেখা করে আসলো? হ্যাঁ আন্টি, একটু আগে রাকিব আমার সাথে দেখা করে বাড়িতে গেল। আর আপনাকেও মিথ্যা বলেছে নাকি? রাকিব কিন্তু প্রচুর পরিমাণ মিথ্যা বলে, আর আপনাকেও মিথ্যা বলে নাকি? হ্যাঁ, আমাকেও প্রচুর পরিমাণ মিথ্যা বলে। আর তার আগে তোমার পরিচয়টা দাও, তুমি কে যে আমার ছেলের ফোনে ফোন দিয়েছো আর এসব কথা বলতেছো? আন্টি, আমি ওর ফ্রেন্ড। আমরা একটু আগে পার্কে দেখা করে আসলাম, তো তাই সেজন্য একটু ফোন দিলাম যে বাসায় গেছে কিনা, যায় নাই, আর এইটুকু খবর নেওয়ার জন্যই। এই মেয়ে, তুমিও কিন্তু প্রচুর পরিমাণ মিথ্যা বলো। তুমি তোমার পরিচয় দাও, না হলে আমি তোমার পরিচয় খুঁজে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে সব বলে দিব, কিন্তু তখন বুঝবে যে কত ধানে কত চাল হয়। আরে মা, তুই কার সাথে কথা বলতেছো এভাবে? আমি বুঝতে পারতেছি না। আর আমার ফোন তুমি ধরছো কেন? আজকে তোর বাবাকে সব বলে দিব তুই কার সাথে কি কথা বলিস আর কোন মেয়ের সাথে ঘুরতে যাস। আজকে তোর বাবা আসুক, সব বলে দিব আমি। তুই আমাকে মিথ্যা বলিস যে একটা মেয়ের সাথে দেখা করে এসে বলিস আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম। আরে মা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তবু বাবাকে কিছু বলো না। আমি ওই মেয়েটার সাথে প্রেম করি, তাই একটু দেখা করতে গেছিলাম, এটাই ব্যাস, আর কিছু না। এগুলো তো আমাকে আগেই বলতে পারতি, তাহলে আর কোনো ঝামেলা হতো না। আর শোন, তুই যদি মেয়েটাকে আমাদের বাড়িতে আনতে পারতিস তাহলে আমি তোর বাবাকে কিছু বলবো না। আর যদি না আনতে পারিস তাহলে আমি তোর বাবাকে সব কিছু বলে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি একদিন ওকে আমাদের বাসায় আনবো, আর তখন তুমি দেখিও তাকে দেখতে কেমন, কী রকম তার আচার ব্যবহার, সব কিছু দেখে নিও। আর আমাদের ঘরের বউ হিসেবে মানাবে কিনা একটু দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একদিন মেয়েটাকে আন আর আমি যাচাই বাছাই করে দেখি মেয়েটা কেমন। যদি মেয়েটাকে আমার পছন্দ হয় তাহলে তোর পরীক্ষা শেষ হলে
আমি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিব। তখন আর পালিয়ে পালিয়ে দেখা করা লাগবে না। একটু আগে তো রাকিবকে ফোন দিলাম, রাকিবের মা ধরলো। এখন তো নিশ্চয়ই ওদের বাড়িতে ঝামেলা হয়েছে। এখন একটু ফোন দিয়ে দেখি কিরকম অবস্থা। এই তুমি এখানে ফোন দিয়েছো কেন? একটু আগে মার সাথে কথা বললে আর আমাদের বাসায় ঝামেলা লেগে গেল। কিসের ঝামেলা? তোমায় মারছে নাকি? তোমার এইটুকুর জন্য এত বেহাল অবস্থা? এখন বলো তোমার বাসায় কি ঝামেলা হয়েছে? আরে তেমন কিছু না। আমাকে মারবে কার এত বড় সাহস? এই আর কি, মা তোমাকে দেখতে চেয়েছে, তাই আর কি ভাবলাম যে তুমি আসো কিনা সেটাই। কি বলো তুমি? এটা তো খুব ভালো খবর, আর তুমি ঝামেলা মনে করতেছো? তোমার মাথাটা না পুরাই গেছে। এটা তো অনেক খুশির খবর। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যেদিন সময় হয় সেদিন আমাদের বাসায় চলে আসো, কেমন? আমি তোমার অপেক্ষায় রইলাম। ওকে বাই, ভালো থাকো। সব ভালোবাসাগুলো যদি সবার পরিবার এভাবে মেনে নিত, তাহলে আজকে কেউ এত কষ্ট পাইতো না, কেউ এত দুঃখে থাকতো না। সব ভালোবাসাগুলোই সমানভাবে পরিপূর্ণতা পাইতো। সবার ফ্যামিলি যদি এত ভালো হতো, আর প্রতিটা মা যদি এভাবে বুঝতো তার ছেলে বা তার মেয়ের কষ্টগুলো, তাহলে হয়তো ভালোবাসাটা অন্যরকম হয়ে যেতে পারতো। কিন্তু সবার ভাগ্য তো আর একই হয় না, তাই সবার ভালোবাসা সবার কপালে থাকে না। আর এই ভালোবাসার গল্পটা এখান থেকে আমরা শেষ করতেছি। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। আর কী ধরনের গল্প শুনতে চান সেগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা সেই রকম গল্প আপনাদের উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। আজকে একটা আপনাদের সাথে বাস্তব গল্প আমি শেয়ার করতে চলেছি এখান থেকে। যদি আপনারা চান তো গল্পটা শুনতে পারেন, আর না চাইলে আপনারা এখান থেকে স্কিপ করে যেতে পারেন, কারণ এই গল্পগুলো হবে একপাক্ষিক, মানে একজনেই বলবে গল্পটা, মানে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো আশিক ভাইয়া বা প্রিয়াঙ্কা আপুর ভয়েস থাকবে না। যদি আপনাদের ইচ্ছা হয় গল্পটা পুরোটা শুনিয়েন, না হলে এখান থেকে আপনারা মানে আপনাদের শেষ করতে পারেন। তো গল্পটা শুরু হয় এভাবে: একটা ছেলে একটা মেয়েকে প্রতিদিন ফলো করে। আর হ্যাঁ, তার আগে বলে রাখি গল্পটা কিন্তু একদম বাস্তব, আর এটা একটা আমার ফ্রেন্ড ছিল, আর তার লাইফ স্টোরি আমি এখানে শেয়ার করতে চলেছি। যদি কেউ আপনারা এভাবে লাইভ স্টোরি শেয়ার করতে চান আপনাদের, তো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এভাবে একজন বা একজনের আমরা লাইফ স্টোরি বা লাভ স্টোরি শেয়ার করবো এভাবে। সো আমার ফ্রেন্ড প্রতিদিন একটা আমাকে দেখতে যাইতো, অ্যান্ড তার নাম ছিল হুমায়ুন, আর মেয়েটার নাম ছিল হিমু। মানে এমন কাল্পনিক ছিল যে এটা এমনভাবে, ছেলেদের নাম হিমু থাকে কিন্তু গ্রাম অঞ্চল তো ওখানে মেয়ের নামে হিমু রাখছিল, আর ছেলেটার নাম ছিল হুমায়ুন। সো এক কথায় এটা একদম আশ্চর্যজনক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল যে নামের এত কীভাবে মিল। আমরাও এটা মাঝে মাঝে নিয়ে অনেক গল্প করতাম যে এত নামের মিল কীভাবে হতে পারে। সো গল্প যেটা হয় সেটা হচ্ছে যে মেয়েটাকে প্রতিদিন ফলো করতে যায়, স্কুলে আসলে স্কুলে দুজনকে দেখা দেখি হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। আমরা শুধু জাস্ট ওকে বলি যে যা কথা বল গিয়ে, কিন্তু বাস্তবিক দিক থেকে বলাটা যত সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। সো এভাবে দিন যেতে থাকে, মাস যেতে থাকে, দুজন দেখা দেখি করতে থাকে। হুট করে ছেলেটা মানে আমার ফ্রেন্ড বাইরে চলে যায়, বাইরে বলতে ঢাকায় যায় কিছুদিনের জন্য। তার ফ্যামিলি ব্যক্তিগত কারণে একটু ঝামেলা হয়, যার জন্য সে ঢাকায় তার একটা আত্মীয় ছিল তার কাছে চলে যায়। আর এদিকে মেয়েটাও তাকে অনেক খোঁজাখুঁজি করে, হয়তো মনে মনে খোঁজাখুঁজি করেছিল, আমরাও ওইভাবে লক্ষ্য করিনি। বাট আমরা তো আমাদের মতো মজা করতে থাকি। আমার ফ্রেন্ডটা 1 মাস পর ব্যাগ আসে, আসার পর ওই মেয়েটার কথা জিজ্ঞেস করে, ওই মেয়েটার পিছনে আবার 2 দিন যায়। এবার আর সাহস করে সে তাকে ভালোবাসার কথাটা জানিয়ে দিয়েছিল যে সে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কোনো কথাই বলেনি মেয়েটা সেদিন, আমরা সাথে ছিলাম। সো এখানে দেখা যাচ্ছে যে মেয়েটার ওইরকম কোনো রিয়াকশনও ছিল না, আগের যে দুর্বলতাটা ছিল সেটা কিন্তু নাই, 1 মাসের মধ্যে উধাও হয়ে গেল। এই জিনিসটা আমার কাছে একটু খটকা লাগলো। আমি ওকে বুঝাইলাম, দেখ বন্ধু, সরাসরি কথা বল, আজকে হয়তো লজ্জা শরমের কারণে কথা বলতে পারিনি, নেক্সট টাইম কথা বলবে। সো এভাবে কয়েকদিন যায়, আমরা কথা বলার চেষ্টা করি, বা আমার ফ্রেন্ড আমাকে নিয়ে যায়, ও একাই যায়, কথা বলার চেষ্টা করে, মেয়েটা ওর সাথে কথা বলে না। পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে। সো এখন এটা আসলে একটা আমার বন্ধুর জন্য বেদনাদায়ক ছিল যে 1 মাসের মাঝে কীভাবে পরিবর্তন, এত দেখা দেখি, এত চোখের ইশারা, এত নিজেদের ভাব মতিগতি প্রকাশ, চোখে চোখে এত তাকানো, এত মিষ্টি হাসির দিনগুলো কই গেল, 1 মাসের মধ্যেই পরিবর্তন হয়ে গেল সব কিছু। তারপর আমার ফ্রেন্ড অনেক আপসেট হয়ে যায়, অ্যান্ড অনেক ভেঙে পড়ে বলা চলে। অ্যান্ড শেষ পর্যন্ত ভালোবাসার কথাটা
তাকে বলেই দিয়েছিল, কিন্তু মেয়েটা রিজেক্ট করে দেয়। পরে সবাই মিলে খোঁজ নিয়ে দেখলাম যে মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছে, অল্প কিছুদিন, 1 সপ্তাহ। তারপর আর সেখানে কোনো কথা না বলে চুপচাপ সবাই সবার মতো এখন পড়াশোনায় মনোযোগী হয়। বাট আমার ফ্রেন্ডের মনে তখনও ওই মেয়েটার এই সব কিছু আনাগোনা চলতেছিল, সে কোনোভাবেই তাকে ভুলতে পারতেছিল না। সো এক সময় তার মনে একটা জেদ তৈরি হয় যে যে কোনোই হোক, যে ভালো কিছু করতে হবে অ্যান্ড ওই মেয়েকে তাকে পেতেই হবে। অন্তত তাকে দেখানোর জন্য হলেও ভালো কিছু করা উচিত তার। তারপর সে ভালো কিছু করতে গেলে দেখা যাচ্ছে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। যেমন পরিবার থেকে মেনে নিতেছিল না সে যে অনলাইনে কাজগুলো করতে যাচ্ছিলো, অ্যান্ড সব কিছু মিলায় দেখা যাচ্ছিল যে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর সে একটু আলাদাভাবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে সেই মেয়েটাকে আবার গিয়ে বলে, অ্যান্ড মেয়েটা তখন বলে, তখন মেয়েটা আমার ফ্রেন্ডকে নাম্বার দিয়ে দেয়। মানে আমাকে পরে সব কিছু জানিয়েছে ও কী কী ঘটেছিল। সো এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সো ও আমাকে জানিয়ে দিয়েছিল যে মেয়েটা ওকে নাকি নাম্বার দিয়েছিল, মানে কথা হইতো, মানে রেগুলার কথা হইতো। হুট করে মেয়েটা উধাও হয়ে যায়, উধাও হয়ে যায় বলতে তার সাথে কোনো যোগাযোগ মানে ছিন্ন করে দেয়। আবার আমার ফ্রেন্ডটা একটু পাগলামি করতে থাকে, কারণ এতদিনের মানে একটু আগের ভালোবাসা আবার মাথা চড়া দিয়ে উঠলো, আবার কন্ট্যাক্ট শেষ। ও পাগলের মতো করতে থাকে, ওই মেয়েটার বাসার সামনে রেগুলার যাওয়া আসা করে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মেয়েটা হুট করে তাকে একদিন SMS দেওয়ার পর আমার ফ্রেন্ড মানে তার সাথে আবার কথা বলে। সো তাকে তো রাগ দেখাতে পারে না, কারণ আমার ফ্রেন্ডের মনে প্রচুর দুর্বলতা ছিল তো সেই মেয়েটার জন্য। তাকে কোনোভাবে রাগ দেখাতে পারতেছিল না। সো রাগ দেখার না পারার কারণ তো অনেক কিছুই হয়, যেমন ও রাগ দেখাতে না পারা তো মানে রাগ সবসময় তো দেখানো যায় না সবাইকে। সো মেয়েটাকে সে কখনো রাগ দেখায়নি। সো এই দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটা আমার ফ্রেন্ডকে কিছুদিন ব্যবহার করে আবার কন্ট্যাক্ট বন্ধ করে, এরকম তাদের মাঝে ঝগড়া চলতেই থাকে, এটা হয় ওটা হয়, কিন্তু অতিরিক্ত কিছু বলে না। যদি আমার ফ্রেন্ডটা ওইখানে কিছু বলে তাহলে মনে রিলেশন থাকে না। সো রিলেশনের কথা বলতেছি কারণ যেহেতু কথা বলতেছে রেগুলার, আমার ফ্রেন্ডটা ধরে নিয়েছিল যে তাকে হয়তো একটু পছন্দ করে, না পছন্দ করলে তো এইভাবে কথা বলা না। পরে খোঁজখবর নিয়ে দেখা যায় যে মেয়েটা ওই ছেলেটার সাথে ব্রেকআপ করছে, ওই ছেলেটা ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে, যার জন্য এখন সে আমার ফ্রেন্ডের সাথে আবার কন্ট্যাক্টে আসে আর তার সাথে কথা বলে। আবার যখন তার আগের মানে বয়ফ্রেন্ডটা চলে আসে তার কাছে, তখন আবার সে আমার ফ্রেন্ডের সাথে মানে কন্ট্যাক্ট অফ করে দেয়। এরকম চলতে থাকে প্রতিনিয়ত। তো এরকম হতে হতে আমার ফ্রেন্ডটা একসময় নিজের মনকে এমনভাবে শক্ত করে নেয় যে ওই মেয়ের সাথে কথা না বলেও যেন সে থাকতে পারে, এরকম একটা মনের শক্তি সঞ্চারণ করে। এবং সে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে থাকে যে যেভাবে হোক আর যেমনি হোক ওই মেয়েকে ভুলে দিতে হবে। সো আমার বন্ধু সেই লক্ষ্যে এগিয়ে যেতে থাকে, অ্যান্ড দেখা যাচ্ছে যে মেয়েটা মানে মাঝে মাঝে এমন কথা বলে, আমার ফ্রেন্ড তার সব চিন্তাভাবনা বা তার মস্তিষ্কে যে একটা অন্যরকম কাজ করে, মস্তিষ্কটা চায় যে তাকে ভুলে যেতে মন থেকে, কিন্তু হুট করে এমন এমন কথা বলে মেয়েটা যে ওকে ভুলে যেতে পারে না। শেষ পর্যন্ত দেখা যায় যে মেয়েটা সত্যি সত্যি আমার ফ্রেন্ডটাকে প্রপোজ করে দেয়, অ্যান্ড প্রপোজ করার পর শেষ পর্যন্ত দেখা যায় যে তাদের রিলেশন শুরু হয়। অ্যান্ড রিলেশন শুরু হওয়ার পর মেয়েটা কথা বলে, এটা করে, ঠিক আছে, সব কিছু সব ঠিকঠাক থাকলেও হুটহাট ঝগড়া লাগে, এটা হয় ওইটা হয়। মেয়েটা বলে যে এটা মানে ভালোবাসি না, এরকম কিছু। একবার যদি বলে ভালোবাসি আর 7 বারে বলে ভালোবাসি না। সো এরকম করতে চলতে থাকে। তো হুট করে মেয়েটার সাথে একদিন মানে আমার ফ্রেন্ড দেখা করে অ্যান্ড এই বিষয়গুলো জিজ্ঞেস করে যে কেন এরকম করতেছে। আর এই বিষয়গুলো যখন জিজ্ঞেস করে তখন মেয়েটা বলতেছিল যে তার কিছু পারিবারিক সমস্যার কারণে এরকম করতেছে, পরে ঠিক হয়ে যাবে সব কিছুদিনের মধ্যে, তখন আবার ঠিক মতো সব কিছু চলতে থাকবে। সো এরকম আশা দিতে থাকে। আর একটা কথা বলে রাখি এর মধ্যে, সেটা হচ্ছে যে ভিতরে মেয়ে আবার অন্য ছেলেকে পছন্দ করে, অ্যান্ড তার পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়, আর তখন আমার ফ্রেন্ডের সাথে ওই মেয়েটা কথা বলা বন্ধ করে দেয়। সো এরকমভাবে চলতে থাকে কিছুদিন, 1-2 মাস, 4-5 মাস চলে যাওয়ার পর মেয়েটা হুট করে তার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। আমার ফ্রেন্ডটা একটু মানে সে পড়াশোনার জন্য বাইরে থাকে, সে ঢাকায় থাকে। সো ঢাকায় আর ওই মেয়ে থাকে কুড়িগ্রামে। সো এটা তো অনেক লং ডিস্টেন্স হয়ে যায় একদম। সো ও মাঝে মাঝে বাসায় আসে, 1 মাস 1.5 মাস পর পর ওই মেয়েটার সাথে দেখা করার জন্য বাসায় আসে। বাট বাসায় আসার পর মেয়েটা দেখা করে না, কথা বলে না ঠিক মতো। তখন আমার ফ্রেন্ড বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, অ্যান্ড সমস্যা থাকার ফলে সে খোঁজখবর নেয় এলাকায়।
আমিও বাইরে ছিলাম। পরে এই গল্পটা আমি ওর নিজ মুখ থেকে শুনেছি, মানে আড্ডা দেওয়ার সময়। তো পরে পরেও আমাকে ফোন দিয়ে সব কিছু বললো যে এরকম এরকম, মেয়েটা তো হয়তো তাকে ছেড়ে দিবে। আমি এখন কি বলবো, এতদিন ধরে মেয়েটাকে সে ফলো করলো, ভালোবাসলো, মেয়েটাও প্রথমে রেসপন্স করলো, তারপর অন্য একটা রিলেশন করলো। সব কিছু ভুলে যাওয়ার পরও আমার ফ্রেন্ড যেহেতু ওই মেয়েটাকে মেনে নিতে পেরেছে, তো তার মানে সে তো সত্যিকারের ভালোবাসে। কারণ একটা মেয়ে যখন ব্রেকআপ হয় একটা ছেলের সাথে, আর মানে সে আগের ভালোবাসার মানুষটার কাছে ফিরে আসলো, আর সেই ভালোবাসার মানুষটা তাকে জায়গাও দিল নিজের মনের মাঝে, কিন্তু সেই মেয়েটা আবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে এরকম। তো আমি এখন ওকে কী বলবো, আমি ওকে কোনোভাবে বোঝাইতে পারতেছিলাম যে, মানে কোনোভাবেই ওকে বোঝাইতে মানে পারতেছিলাম না আর কি, যে এটা কীভাবে হতে পারে বা কীভাবে না হতে পারে। তো শেষ পর্যন্ত আমি ওকে মানে কিছু বললাম না, বললাম যে দেখ বন্ধু, হয়তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে, তারপর সব কিছু আগের মতো হয়ে যাবে, হয়তো বাসার সমস্যা আছে, এই বলে আমি কেটে দিলাম। দেওয়ার পর আমিও একটু খোঁজ খবর নিলাম, নিয়ে দেখি যে সত্যি সত্যি মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে ওর বাসা থেকে। অ্যান্ড এদিকে আমি আমার বন্ধুকেও বলতে পারতেছি না, এই কথা বললে তো ও আবার ভেঙে পড়বে, ওর স্বপ্ন যেটা সেটা সে কখনোই কমপ্লিট করতে পারবে না, সে তার স্বপ্ন থেকে আবার সরে আসবে। তাই আমি ওকে কিছু না বলে চুপচাপ মেয়েটার সাথে চুপি চুপি মনে একদিন রাস্তায় দেখা পেয়ে কথা বললাম। মেয়েটার সাথে কথা হয়েছিল আমার, যে এরকম, যে আমি জিজ্ঞেস করলাম যে মেয়েটা মানে কেন আমার বন্ধুর সাথে উনি এরকম করতেছে। বললো যে আহ, আপনার বন্ধু কবে চাকরি পাবে না পাবে তার জন্য আমি অপেক্ষা করবো, এটা ওইটা এইভাবে মেয়েটা আমাকে বললো। আমি বললাম কি তাহলে এতদিন আপনার এটা কি অভিনয় ছিল? মেয়েটা সরাসরি আমাকে বললো হ্যাঁ এটা অভিনয় ছিল, আমি ওকে নিয়ে একটু জাস্ট মজা করছি, তাছাড়া আর কিছু না। ওকে তো বিয়ে করবো না, কারণ ওর বাসা কই আর আমার বাসা কই, আর ওর ফ্যামিলি স্ট্যাটাস কি আর আমার ফ্যামিলি স্ট্যাটাস কি, কখনোই বনবে না। যার জন্য ও আমাকে পছন্দ করছিল, তাই ভাবলাম যে একটু আমিও এই ফাঁকে এই ছেলেটার সাথে কিছুদিন কথা বলে নিই, ওরও একটু প্রেম করার মানে শখ মিটে যাবে, আর আমিও আমার মতো টাইম পাস করতে পারবো। কিন্তু মেয়েটা তো জানে না ছেলেটা তাকে কতটা ভালোবাসে, যার জন্য এই কথাটা বলেছে মেয়েটা। কিন্তু দিন শেষে দেখা যায় যে আহ, মেয়েগুলো একটু ঘাটতেরা হয়, এটা আমি মানি। অ্যান্ড কথা হচ্ছে যে সবাই কিন্তু একরকম হয় না, যেমন একটা মেয়ের জন্য পুরো মেয়ে জাতি কলঙ্কিত হয়, তেমন কিন্তু একটা ছেলের জন্য পুরো একটা ছেলে জাতি কলঙ্কিত হয়ে যায়। সো সবার মন মানসিকতা বা সবার ভালোবাসা কিন্তু এক না। শেষ পর্যন্ত মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। আর আমার ফ্রেন্ড ঢাকায় ছিল, ঢাকায় থেকে বাসা আসার পথে ও বাস থেকে লাফ দিয়েছিল। দুর্ভাগ্যবশত সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। তারপর সবাই ধরাধরি করে তাকে বাসায় সুস্থ মতো পৌঁছে দেওয়া হয়। তারপর আমরা সবাই ওকে ধরে বুঝাই, যতই হোক মন থেকে গভীরভাবে ভালোবাসলে কেউ কাউকে কিন্তু সহজে ভুলে যেতে পারে না। মেয়েটা পরে সুখে শান্তিতে এই সংসার করতেছিল, আর এও মানে একটু ঠিক হয়েছিল। মানে এখন মাদক দ্রব্য সেবন করার পর একটু দেখা যাচ্ছে মেয়েটাকে ভুলে থাকতে পারে, বাট অতটাও মানে আমার ফ্রেন্ডকে নষ্ট হতে দেয়নি ওর পরিবার থেকে ওকে সাপোর্ট দিয়েছিল, যে একটা মেয়ে গেছে ভালোবেসেছিস, ও হয়তো তোকে ভালোবাসেনি। ওর ফ্যামিলি আবার এই দিক দিয়ে অনেক ভালো ছিল, ওকে সাপোর্ট দিয়েছিল। ফ্যামিলিগত সাপোর্ট পাওয়ার পর ছেলেটা আবার ভালো হয়ে যায়। অ্যান্ড ও অনেক ভালো একটা জীবন এখন যাপন করতেছে, কারণ অনেক ভালো একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে, যে ওই মানে আমার ফ্রেন্ডকে বোঝে, মেয়েটা খুব ভালোভাবে আমার ফ্রেন্ডকে বোঝে। পরে শুনলাম আমার ফ্রেন্ডটা যাকে পছন্দ করতো বা যার সাথে প্রেম করেছিল, আর ওই মেয়েটা আমার ফ্রেন্ডকে নিয়ে খেলা করেছিল, ওর নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। সো এটা শুনে আমি আমার বন্ধুকে বললাম, দেখ বন্ধু, সবাই কিন্তু কাউকে কষ্ট বা কাউকে দুঃখ দিয়ে কখনো সুখে থাকতে পারে না, তার একদিন না একদিন এর ফল ভোগ করতে হয়। যার দরুপ দেখ আজকে ওই মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, আর তুই সুখে সংসার করতেছিস একটা লক্ষ্মী ভাবির সাথে। সো মেয়েটা অনেক লক্ষ্মী, আমার ফ্রেন্ড অনেক কেয়ার করে যত্ন করে। অ্যান্ড দিন শেষে আমার ফ্রেন্ডটাই সুখে রইলো, আর তার গার্লফ্রেন্ড মানে এক্স ওই হয়ে গেল মানে পথের বিরাগিনী। কারণ ডিভোর্স হওয়া মানে কি, বর্তমান সমাজের ডিভোর্সিকে কেউ বিয়ে করতেছে না। একজন মানে ডিভোর্সি হলে কত যে কাহিনী হয়ে যায় এলাকায়, মানে গ্রাম অঞ্চল হলে একটা ডিভোর্সি মেয়ের যে বেঁচে থাকা কতটা টাফ, কতটা কঠিন হয়ে যায়, আর পরিবারের যখন বোঝা হয়ে যায় তখন বোঝে। আমি বললাম এটাই। আর এখান থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম, যে যখন কেউ কাউকে মানে ধোঁকা দেয় বা কেউ কাউকে মন থেকে কষ্ট দেয়, তো দেখা যাচ্ছে যে তাকে সেই কষ্টটার মানে জ্বালা যন্ত্রণা একটু হলেও পোহাতে হবেই, কারণ সে তো একটা মানুষের মন ভেঙেছে। আর মন ভাঙা এত সহজ মানে কথা না, মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা। আর
মন থেকে যদি কেউ আপনাকে ভালোবাসে তাকে আপনি গ্রহণ করে নেন, দেখবেন যে সারা জীবন সুখে থাকবেন। এমন কিছু করিয়েন না তার সাথে যে তার দুর্বলতা কাজে লাগিয়ে আপনি তার থেকে মজা নেবেন। তার ভালোবাসার কাছে আপনি নিজেকে এতটাই মহান দাবি করবেন কিন্তু পরে তাকে ছেড়ে চলে যাবেন, এটা কখনো করিয়েন না। আপনার যেটা খুশি সেটাই করেন, কিন্তু কাউকে ভালোবাসলে বা কেউ আপনাকে ভালোবাসলে যদি সম্ভব হয় তার সাথে সারা জীবন থেকে যাবেন, আর যদি সম্ভব না হয় কখনো তার কাছে যাবেন না। যদি তার কাছে গিয়ে আবার ফিরে আসেন তাহলে কিন্তু সেই ছেলে বা সেই মেয়েটা কখনোই সুখে থাকতে পারবে না। দেখা যাবে আপনার সেই জ্বালা যন্ত্রণাগুলো তাকে সারা জীবন বহন করতে হবে। একদিন না একদিন তা আপনার স্মৃতিচারণ সে করবে, আর মনে মনে আপনাকে নিয়ে একটু হলেও মন খারাপ করবে, আর সেই মন খারাপের দায় কিন্তু আপনি নিজেই। কারণ আপনি যদি তাকে সারা জীবন তার সঙ্গ দিতে না পারেন তাহলে আপনার তাকে ভালোবাসার কোনো অধিকার নেই। এটাই হচ্ছে সবথেকে বড় বাস্তবতা। আর আপনি যদি তাকে সারা জীবন আগলে রাখতে পারেন তাহলে তাকে ভালোবাসেন নিজের সবটা দিয়ে, আর ভালোবাসাটাকে সত্যি একটা পরিপূর্ণতা দান করেন, তাহলে সুখে থাকবেন আপনি, আপনার ফ্যামিলি, আর পুরো হোল লাইফটা আপনি সুখে শান্তিতে তার সাথে পার করতে পারবেন। তো জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই কথাগুলো একটু বোরিং ছিল, একটু বিরক্তকর ছিল, যেহেতু আমি একাই মানে আপনাদের এই সাথে গল্পটা শেয়ার করলাম। বাট জানি না আপনাদের কাছে কেমন হয়েছে, যদি কেউ শুনে থাকেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।